প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা পর্যায় সারণীর পটভূমি বা ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং সেখানে আমরা ল্যাভোইসিয়ে, নিউল্যান্ড, মেন্ডেলিফ এদের সূত্রগুলো দেখে এসেছি। আজকের ভিডিও ক্লাসে আমরা পর্যায় সারণীটা দেখব এবং এর কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসে সর্বশেষ দেখে এসেছিলাম যে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি একটা সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা কি? সূত্রটা ছিল কিছুটা এরকম, যেখানে আমরা দেখেছি যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং তৎকালীন যেই 63টি মৌল আবিষ্কার হয়েছিল তার সূত্র অনুসারে তিনি এই 63টি মৌলকে কি করেছিলেন, 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখিয়েছিলেন যে একই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকম। আমি তোমাদের কলাম সম্পর্কে ধারণা দিয়ে এসেছি যে উলম্ব খাড়া যে রেখাগুলো তাদেরকে কলাম বলা হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে কলাম। তো এই কলাম বরাবর যে মৌলগুলো অবস্থান তাদের কি ধর্মগুলো একই রকম। আর একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। সারিগুলো কোনগুলো? সারি হচ্ছে আনুভূমিক রেখাগুলো। আমি গত ভিডিও ক্লাসে এগুলো দেখিয়ে এসেছিলাম। তাহলে মেন্ডেলিফের এই যে পিরিয়ডিক টেবিলটা বা পর্যায় সারণীটা, এই ছবিটার সাথে আমরা কিছুটা রিলেট করতে পারি। এটা বিজ্ঞানী মেন্ডেলিফের নিজের হাতেই যে করা তা না, এটা পরবর্তীতে একটু সাজিয়ে গুছিয়ে করা, যে যেখানে আমরা দেখতে পাই কি আমাদের এখানে আনুভূমিক সারি রয়েছে কয়টা, 1টা 2টা এরকম নাম্বার দেয়া আছে। একটু খেয়াল করো কত পর্যন্ত, 12 পর্যন্ত, অর্থাৎ এই 12টি আনুভূমিক সারি। আর কলাম কয়টি দেয়া আছে? কলাম দেয়া আছে এখানে 8টি কলাম, তাই তো? তাহলে এই 8টি কলামের মধ্যে এই গ্রুপ 1 থেকে গ্রুপ 8 পর্যন্ত, তখন গ্রুপ 0টা ছিল না। গ্রুপ 0টা আরো পরে আবিষ্কৃত হয়। তো এই 8টি কলাম রিলেটেড তথ্য দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেলিফ, এবং মেন্ডেলিফ তার যে পর্যায় সারণীটা, 63টি মৌল বিশিষ্ট যে পর্যায় সারণীটা, সেটাকেই কি পিরিয়ডিক টেবিল বলা হয়। আর মেন্ডেলিফের পর্যায় সারণীর আরেকটি সাফল্য হচ্ছে যে আমরা মৌলিক পদার্থের, এমন কিছু মৌলিক পদার্থ তাদের অস্তিত্ব সম্পর্কে সঠিক একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেলিফ। অর্থাৎ সেই সময় মাত্র 63টা মৌল আবিষ্কৃত ছিল, যার কারণে পর্যায় সারণীর অনেকগুলো ঘর কি ফাঁকা ছিল। তুমি দেখতে পাচ্ছ এখানেও অনেকগুলো ঘর ফাঁকা রয়েছে। তো মেন্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য যেই মৌলগুলোর ভবিষ্যৎবাণী করেছিলেন, পরবর্তীতে সেগুলো সত্য হিসেবে প্রমাণিত হয়। তো তোমরা ইন্টারনেটে এরকম অজস্র ছবি পাবে যেগুলো তৎকালীন সময়ে, অর্থাৎ মেন্ডেলিফ যে সময় পর্যায় সারণী আবিষ্কার করেন, বা অন্যান্য পর্যায় সারণী, আসলে মেন্ডেলিফ যে সরাসরি আবিষ্কার করেন কথাটা এভাবে বলাটা ঠিক হবে না, তিনি পর্যায় সারণীর উৎকর্ষ সাধন করেন বললে কথাটি বেশি উপযুক্ত, এবং তাকে আধুনিক পর্যায় সারণীর কিন্তু জনক বলা হয়ে থাকে। তো বিভিন্ন বিজ্ঞানীদের অবদান রয়েছে এই পর্যায় সারণী সৃষ্টিতে। তো তৎকালীন যে পর্যায় সারণীর যে সকল খসড়াগুলো, অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিফ এরকম আমাদের মতন কোনো খাতায় কিংবা কোনো প্যাডে কি করেছিলেন, রাফ করেছিলেন যে তিনি কোন মৌলকে কিভাবে সাজাবেন পারমাণবিক ভর অনুযায়ী, এরকম খসড়াগুলো ছবি, কিংবা তৎকালীন যে 63টা মৌল বিশিষ্ট অরিজিনাল পারমাণবিক ভর বিশিষ্ট যেই পর্যায় সারণীটা, সেই ছবিগুলো তোমরা ইন্টারনেটে খুঁজে পাবে। তো আমি আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি একটু টু দি পয়েন্টে আলোচনা করতে চাই যে এখনকার আমাদের পর্যায় সারণী কোনটা, যেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে সেই পর্যায় সারণীটা যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে 118টি মৌল রয়েছে বলে তোমাদের বইয়ে উল্লেখ আছে, এবং 2016 সাল পর্যন্ত এই তথ্যটা যে 118টি মৌল নিয়ে আমাদের পর্যায় সারণী। এবং পর্যায় সারণীর এই ছবিটা তোমাদের কাছে পূর্ব পরিচিত, কারণ চ্যাপ্টার 3-তে আমরা এটাকে দেখে এসেছি খুব ভালো করেই। এখন কিছু জিনিস নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যে তুমি দেখতে পাচ্ছ যে পর্যায় সারণীর শেপটা, তো অনেকের মনে হতে পারে যে পর্যায় সারণীর গঠনটা, তার স্ট্রাকচারটা কেন এরকম, এটা শুধু আয়তাকার একটা যদি আমি টেবিল বানাতাম কি হতো। ওই যে মেন্ডেলিফের সূত্রে আমরা দেখে এসেছি কি, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো পর্যায়ক্রমে আবর্তিত হওয়ার জন্য, বা এরকম একটা নির্দিষ্ট পারমাণবিক ভর কিংবা পারমাণবিক সংখ্যা অন্তর অন্তর আমি যখন মিলগুলো পেতে যাব, তখন কি আমি ডিরেক্ট আয়তাকার কোনো ফরমেশন নাও পেতে পারি। এই জন্য আমি একটু ইরেগুলার শেপ পাচ্ছি, যেটা কি
এরকম দেখতে। আবার নিচে দুইটা এক্সট্রা লাইন দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো নিয়ে আমি সবগুলো নিয়েই সংক্ষেপে আলোচনা করব ধীরে ধীরে। তবে আজকে আমরা দেখি যে আমরা একটা পর্যায় সারণীকে কিভাবে পড়ব, তাই তো? তাহলে চলো দেখে নেই। এই পর্যায় সারণীতে আমরা অনেকগুলো ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি, তাই না? এই ছোট ছোট প্রতিটা বক্সে এক একটা মৌল রয়েছে এবং প্রতিটা বক্সে কি কি তথ্য লেখা আছে সেটা এই জিনিসটাতে আমরা দেখতে পাবো। এখানে একটা তথ্য তোমাদের বইয়ে ভুল থাকতে পারে, একটু ঠিক করে নিও। সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্রোমিয়ামের যে পারমাণবিক ভরটা এখানে 32 দেয়া আর এখানে দেয়া 52, এটা আসলে 52ই হবে। এটা একটু সংশোধন করে নেবে তোমরা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে চাচ্ছি যে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে, মানে যেই ছোট ছোট বক্সগুলো রয়েছে, সেই বক্সগুলোতে কি কি তথ্য আমরা পাচ্ছি। প্রথমেই আমি বলি, এখানে মৌলের নাম আমরা পাচ্ছি। এখানে মৌলটা হচ্ছে ক্রোমিয়াম, বাংলা এবং ইংরেজি নামটা তুমি পাবে, মানে বাংলায় হচ্ছে উচ্চারণটা পাবে ক্রোমিয়াম। তার প্রতীকটা আমরা পাচ্ছি যে সি দিয়ে। আসলে অনেকগুলো মৌলেরই প্রতীক হওয়া সম্ভব, কিন্তু আমরা সবাইকে তো আর সি দিয়ে ইন্ডিকেট করতে পারি না, এই জন্য ক্রোমিয়ামের ক্ষেত্রে সি আর। প্রথমে সিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আরটা হচ্ছে স্মল লেটার। আমরা মৌলের প্রতীক কিভাবে লেখা হয় এটা নিয়ে চ্যাপ্টার 3-তে পড়ে এসেছি। উপরের দিকে বাম কোণায় রয়েছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে মূলত প্রোটন সংখ্যা। আর উপরে ডান কোণায় রয়েছে পারমাণবিক ভর। আমরা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুটো সম্পর্কে আলোচনা করে এসেছি পূর্বের চ্যাপ্টারে। এরপরে উপরে এই যে 6টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রুপ সংখ্যা, আর বামে যে 4 দেখতে পাচ্ছি এটা হচ্ছে পর্যায় সংখ্যা। এই গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নিয়ে আমি যদি খুব সংক্ষেপে আজকে বলি, সেটা হচ্ছে যে একটু আগে পর্যায় সারণীতে আমরা যেই কলামগুলো দেখতে পেলাম এগুলোকে বলা হচ্ছে কলাম, তাই না? উলম্ব রেখাগুলো বা উলম্ব যে লাইনগুলো সেগুলো হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় গ্রুপ। এবং দেখো তুমি প্রতিটা গ্রুপের উপরে একটা করে নাম্বার দেয়া আছে, এরকম 1 2 3 4 থেকে শুরু করে কত পর্যন্ত, 18 পর্যন্ত নাম্বার দেয়া। তার মানে আধুনিক পর্যায় সারণীতে আমরা কয়টা গ্রুপ পাবো? আমরা 18টা গ্রুপ পাবো। আর কি দেখলাম? আর দেখেছি আমরা কি পর্যায়। এগুলো হচ্ছে গ্রুপ, উলম্বগুলো গ্রুপ, খুব সংক্ষেপে মনে রাখবে। আর আনুভূমিক গুলো হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় কয়টা? 1 থেকে শুরু করে আমরা 7 কয়টা পর্যায় পাচ্ছি? 7টা পর্যায় পাচ্ছি। ভাইয়া নিচের দুইটা লাইন, নিচের দুইটা আনুভূমিক যেই রেখাটা, এদেরকে আমরা পর্যায় বলবো না আলাদা? না, এদের অবস্থানগুলো আসলে এই দুই জায়গায়, ঠিক আছে? ল্যান্থানাইট সারি আর অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয় এদেরকে। এখানে 57 পারমাণবিক সংখ্যা থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো, অর্থাৎ এই যে 57 থেকে এই 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো, তাদের যেই অবস্থানটা, তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, সেটা অনুযায়ী তারা একই ধরনের ধর্ম প্রদর্শন করে। কিন্তু আমি যদি এই পুরো লাইনটাকে এই জায়গাটাতে স্থান দিতে চাই, কারণ আমাদের কি কথা বলা আছে? আমাদের কথা বলা আছে যে একই ধর্ম বিশিষ্ট মৌলগুলো একই গ্রুপে অবস্থান করবে, তাই তো? তাহলে আমি এখানে যদি আরো এই যে এরকম 14টা, অর্থাৎ টোটাল 15টা ল্যান্থানাম সহ এখানে স্থান দিতে চাই, পর্যায় সারণীর শেপটা কিরকম হয়ে যাবে? এখান দিয়ে লম্বা লম্বি বেড়ে যেত, ওই শেপটা দেখতে আরেকটু উইয়ার্ড লাগতো, তাই না? এই জন্য আমরা কি করলাম? তাদেরকে নিচে দিয়ে দিলাম। এই লাইনটা হচ্ছে এইখানে পজিশন, আর এই লাইনটার অবস্থান হচ্ছে এখানে, যেটাকে আমরা বলি অ্যাক্টিনাইট সারি, আর এটা হচ্ছে ল্যান্থানাইট সারি। তুমি চিন্তা করতে পারো এটাকে একটা ফোল্ডার হিসাবে। কিরকম? কম্পিউটারে কিংবা মোবাইলে আমরা ফোল্ডার বানাই না? ধরো আমি কিছু ছবি রাখতে চাই, আমি ওখানে একটা পিকচার্স নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। আবার আমি ধরো কিছু গান রাখতে চাই, সেখানে আমি মিউজিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন পিকচার ফোল্ডারে ক্লিক করলে আমি কি পাবো? ভিতরে কিছু ছবি পাবো, তাই না? যেগুলো সবগুলোই। এবার পিকচার ফোল্ডারের ছবিগুলোকে আমি যদি 3-4টা ক্যাটাগরিতে ভাগ করি, কোনোটা হতে পারে মাই ফটোস, কোনোটা হতে পারে মাই স্কুল ফটোস, কোনোটা হতে পারে মাই কলেজ ফটোস, তাহলে ওই ফোল্ডারগুলোতে ক্লিক করলে আমরা কি পাবো? স্কুল ফোল্ডারটাতে ক্লিক করলে আমরা স্কুলের ছবিগুলো পাবো। এখানে ঘটনাটা সেরকম যে আমরা এই ফোল্ডারটাতে এখানে যদি একটা ক্লিক করি তাহলে কি পাবো? এই মৌলগুলোকে পেয়ে যাব। আবার এই ফোল্ডারটাতে যদি একটা ক্লিক করি এই মৌলগুলোকে পেয়ে যাব। তো এই অ্যাক্টিনাইট সারি আর ল্যান্থানাইট সারি নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তীতে। আজকে আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ আমরা কেবল পর্যায় সারণীকে চিনতে শিখছি। তো এই জিনিসগুলো আমরা দেখলাম পর্যায় সারণীতে। এটা ছিল প্রতীক, এটা ছিল মৌলের নাম, এটা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা।
এখানে কয়েকটা মৌল দেখানো হয়েছে, যে আমরা বাম থেকে ডানে এটাকে বলছি কি সারি, তাই তো, এবং সবারই কি একই রকম জিনিস, প্রতীক, তার নাম, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা। এবার পর্যায় সারণীর একটা ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব, যে মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেই ত্রুটিগুলো কি? মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুযায়ী তার পর্যায় সারণীতে নিয়ম অনুযায়ী মৌলগুলো বসিয়েছিলেন, এবং সেই নিয়ম অনুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভরটা কম থাকবে সেই পরমাণুটা কি পর্যায় সারণীতে আগে বসবে, বা সেই মৌলটা পর্যায় সারণীতে আগে বসবে, এবং যার পারমাণবিক ভরটা বেশি সে পর্যায় সারণীতে সেই মৌলটা পরে বসবে। কিন্তু খেয়াল করে দেখো এই জায়গাটাতে, এখানে পর্যায় সারণী আমরা যদি এভাবে বসাই, ধরো এই সিরিয়ালে যাবে, তারপরে এভাবে আসবে, এরপরে এভাবে আসবে, এইভাবে, অর্থাৎ পারমাণবিক ভরের ভিত্তিতে, মানে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এরপরে হিলিয়ামের 4, এরপরে লিথিয়ামের 7, এরপরে বেরিলিয়াম 9, এরপরে 11 বোরনের, তারপরে কার্বনের 12, মানে পারমাণবিক ভর বাড়ছে আর আমি সিরিয়ালি বসাচ্ছি মৌলগুলোকে। কিন্তু এই জায়গায় তুমি গিয়ে দেখতে পাবে কি, যে আর্গনের পারমাণবিক ভরটা হচ্ছে 40, আর তার ঠিক পরের মৌলটা তার পারমাণবিক ভরটা হচ্ছে 39। এখন এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে কে আগে বসার কথা? পারমাণবিক ভর কার বেশি একটু খেয়াল করো। আর্গনের পারমাণবিক ভরটা কত? 40, আর পটাশিয়ামেরটা কত? 39। তাহলে এইখানে পটাশিয়াম বসার কথা আর এইখানে আর্গন বসার কথা, কিন্তু সেটা হলো না কেন? কারণ এরকম আরো অনেক মৌল রয়েছে যাদের ক্ষেত্রে পারমাণবিক ভরটা বেশি হওয়া সত্ত্বেও তাদের কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটাই হচ্ছে পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণীটাতে লক্ষ্য করা যায়। কারণ তুমি যদি এই জায়গাটাতে পটাশিয়ামকে বসিয়ে ফেলো, তাহলে এই গ্রুপে বাকি যারা আছে তারা সবাই নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু তুমি এখানে বসাচ্ছ একটা ক্ষার ধাতু, সেটা হচ্ছে পটাশিয়াম, যেটা কি পর্যায় সারণীর যে আমাদের বেসিক কনসেপ্টটা সেটার পরিপন্থী। আবার এখানে যদি তুমি আর্গনকে বসিয়ে দাও, তাহলে কি হবে? এখানে সবাই রয়েছে ক্ষার ধাতু, আর তুমি আর্গনকে বসাচ্ছ যে হচ্ছে একটা নিষ্ক্রিয় ধাতু, যে হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে কি হবে? পর্যায় সারণীর যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের কনসেপ্টটা মিল রেখে, বা পর্যায়ক্রমে আবর্তনের কনসেপ্টটা, সেটাই তো আর থাকছে না, এটা পরিপন্থী হয়ে যাচ্ছে। এরকম কিছু ত্রুটি পর্যায় সারণীতে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে রয়েছে। তো তখন কি করা হলো? তখন ঠিক 1913 সালে মোশলে পারমাণবিক ভরের পরিবর্তে কি করেন? পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। সালটা মনে রাখবে যে 1913 সালে বিজ্ঞানী মোশলে তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন, সেটা কি? সেটার এই বৈশিষ্ট্য বা ধর্ম পরিপন্থী হয় না। তার মানে আমরা ঠিক আগের মিলটা খুঁজে পাই। কিরকম? খেয়াল করো, আর্গনের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের 39। তার মানে আগের কনসেপ্ট অনুযায়ী, মেন্ডেলিফের কনসেপ্ট অনুযায়ী পটাশিয়াম পর্যায় সারণীতে আগে বসার কথা আর আর্গন পরে বসার কথা, কিন্তু এটা কি পরিপন্থী হয়ে যাচ্ছে, আমরা দেখলাম। এটাই হচ্ছে ত্রুটি। কিন্তু পরবর্তীতে মোশলে যখন বললেন যে আমাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাবটা, তখন খেয়াল করো, তখন কিন্তু আর কোনো ঝামেলা থাকে না, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে কি আমাদের প্রবলেম যেটা, সেটা আর থাকলো না। এই যে খেয়াল করো, এখানে ফসফরাস 15, এরপরে সালফার 16, ক্লোরিন 17, এরপরে আর্গন 18, এরপরে 19 পটাশিয়াম, তারপরে 20 ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম। তার মানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমি যখন সাজাচ্ছি তখন খুব সুন্দর এইভাবে বসে যাচ্ছে তারা সিরিয়ালি, তাই তো। তো এরকম কয়েকটা জায়গা আছে যেখানে আমরা কি পারমাণবিক ভর অনুযায়ী কি করতে পারি না, পর্যায় সারণীটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি না। তার মানে বেশি পারমাণবিক ভর বিশিষ্টটা আগে পড়ে যায়, কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটা পরে পড়ে যাচ্ছে, এটা তো ত্রুটি। এরপরে মোশলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর কনসেপ্টে আর কোনো সমস্যা থাকে না, এবং এই যে যতগুলো ত্রুটি ছিল এগুলো সবগুলো সংশোধিত হয়ে যায়। কিরকম? তুমি আরেকটু খেয়াল করো, আরো কিছু মৌল রয়েছে এরকম, যেটা আমি খুব সংক্ষেপে দেখাবো। এই দুটো মৌলের কথা চিন্তা করো, পর্যায় সারণীতে এদের পজিশনটা এরকমই, আগে টেলুরিয়াম, পরে হচ্ছে আয়োডিন। টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52, আয়োডিনের 53। তার মানে এই যে পারমাণবিক সংখ্যা সিরিয়াল অনুযায়ী তারা আবার ঠিক আছে, কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজাতাম, টেলুরিয়াম 128, আয়োডিন 127, কার আগে হওয়ার কথা? পারমাণবিক ভর অনুযায়ী সাজালে আয়োডিনের আগে হওয়ার কথা। কিন্তু তুমি খেয়াল করে দেখো, আমরা আবার একটু পর্যায় সারণীটাতে ব্যাক করি,
এই যে দেখো, আমরা এই জায়গাটাতে খেয়াল করো, টেলুরিয়াম পর্যায় সারণীতে আগেই অবস্থান করে এবং আয়োডিন পরে, এবং এটা সম্ভব হলো কি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানোর কারণে? না, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানোর কারণে। টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52, আয়োডিনের 53। যদিও তাদের পারমাণবিক ভরে আমরা উল্টোটা দেখতে পাই, আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর পরে এই ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি। আবার এদের দুইজনের কথা চিন্তা করো, একটা হচ্ছে কোপারনিশিয়াম আর একটা হচ্ছে নিহোনিয়াম। কোপারনিশিয়ামের ক্ষেত্রে তার যেই পারমাণবিক ভরটা সেটা 285, আর নিহোনিয়ামেরটা কত? 284। তাহলে সিরিয়ালে কার আগে থাকার কথা পর্যায় সারণীতে? নিহোনিয়ামের। কিন্তু না, তুমি পর্যায় সারণীতে গেলেই দেখতে পাবে যে কোপারনিশিয়াম আগে আছে, নিহোনিয়াম পরে আছে। কারণটা হচ্ছে এই যে তাদের পারমাণবিক সংখ্যা, এটা 112, এটা হচ্ছে 113। তার মানে পারমাণবিক সংখ্যার কনসেপ্ট অনুযায়ী পর্যায় সারণীতে আমরা যখন মৌলগুলোকে সাজাচ্ছি তখন কি হচ্ছে? তখন কোনো ত্রুটি থাকছে না। এরপরে আমাদের আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা যেটা রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে যাকে বলা হয় IUPAC, এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে তারা শনাক্ত করেছে। এবং এই 118টি মৌলিক পদার্থের মধ্যে বেশিরভাগই প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি কিছু মৌল ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে। তাহলে এই IUPAC-তেই আমাদের কেমিস্ট্রি সংক্রান্ত, আমাদের রসায়ন সংক্রান্ত সকল জিনিসপত্র রয়েছে। এবং কোনো একটা সিদ্ধান্ত যখন আসে রসায়ন সংক্রান্ত, ধরো তুমি কোনো একটা নতুন মৌল আবিষ্কার করে ফেললে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি এই যে রিসার্চ করে এই মৌলটাকে বের করলে তোমাকে এখানে আবেদন করা লাগবে যে হ্যাঁ আমি একটা নতুন মৌল আবিষ্কার করেছি, আপনারা এখন এটাকে অনুমোদন দিন পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে। তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে তুমি যে নতুন মৌলের কথা বলছো সেটা কি পূর্বের কোনো মৌল কিনা। ঠিক আছে, এমনও অনেক সময় হয়ে থাকতে পারে যে তোমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তুমি পূর্বের কোনো মৌলকেই নতুন মৌল হিসেবে চালিয়ে দিচ্ছ। হয়তোবা তুমি ওই মৌলটার পূর্বে ওই বৈশিষ্ট্যটা জানতে না, কিন্তু এখন তুমি টেস্ট করে দেখলে যে নতুন একটা বৈশিষ্ট্য এবং তোমার মনে হলো এটা নতুন একটা মৌল, তুমি সেখানে পাঠালে। কিন্তু না, তারা সেখানে চেক করে দেখবে, খুব ভালোভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে মৌলটা নতুন নাকি মৌলটা পূর্বের কোনো মৌল। এরপরে তারা, তুমি যদি নতুন মৌলটা আবিষ্কার করে ফেলো সত্যি সত্যি, তারা তোমাকে অনুমোদন দেবে। এবং এই যে IUPAC-তে 118টা মৌল আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পারি, কিন্তু ল্যাভয়েসিয়ে শুরু করেছিলেন মাত্র 33টি মৌল নিয়ে, তার যে ছক তৈরির কাজটা, যেটাকে আমরা এখন পিরিয়ডিক টেবিল বলছি। আর মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী নামে যে ছকটা তৈরি করেছিলেন, বর্তমানে সেটি কি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা কি রসায়নের পটভূমির পাশাপাশি দেখলাম যে পর্যায় সারণীর পটভূমির পাশাপাশি দেখলাম যে কি পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পারমাণবিক ভর অনুযায়ী মৌল সাজাতে কিছু ত্রুটির সম্মুখীন হতে হচ্ছিল, যেটাকে আমরা দূর করলাম কি মোশলের পারমাণবিক সংখ্যা দ্বারা। এবং পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলোকে সাজানোর পরে দেখছি যে এখানে আর কি কোনো ত্রুটি থাকছে না। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। অর্থাৎ আজকে তুমি শুধুমাত্র পর্যায় সারণীকে দেখলে যে পর্যায় সারণীর প্রতিটা ছোট ছোট বক্সে যে মৌলগুলো, তাদেরকে কিভাবে তুমি খেয়াল করবে। কিন্তু পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে আমরা শিখবো যে কোন পর্যায়ে কতটি, কোন গ্রুপে কতটি মৌল রয়েছে এবং কিভাবে এই মৌলগুলো রয়েছে। ল্যান্থানাইট সারি, অ্যাক্টিনাইট সারি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসটিতে করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।